ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সেই রূপকথা আমার একার না। একথা আমার নয়, একথা কবির কথা। কবি তো এমনই, তার মনের মধ্যে যে রূপকথা গড়ে ওঠে এবং যে স্বপ্ন থেকে সেই রূপকথার জন্ম হয়, অবশ্যই তা কবির একান্ত নিজস্ব। তারপরে সেগুলি যখন ছাপার অক্ষরে এসে প্রকাশিত হয়, তখন তা ছড়িয়ে পড়ে পাঠকের মনে। তেমনি একজন কবি আজ আমাদের এই কথা ও কবিতার আসরে হাজির, কবি জিয়াউল শেখ। জিয়াউল, আমাদের এই আসরে তোমাকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন লাগছে বলো আমাদের এই কথা ও কবিতার আসরে এসে? কবিতা এই আসরে এসে আমার খুবই ভালো লাগছে। প্রথমত ওই যে চ্যানেল ওয়ানকে আমার পক্ষ থেকে নমস্কার। তো এই যে একটা বড় প্ল্যাটফর্মে যে আসার যে সুযোগ পেয়েছে, তার জন্য অবশ্যই নিজেকে খুব ভালো লাগছে। জিয়াউল কিন্তু শুধু কবি নয়, কবিতার সঙ্গে সঙ্গে ওর আরও অনেক রকমের কাজ রয়েছে। সেই কাজগুলোর কথাও কিন্তু আমরা একটু একটু করে আজকে জানবো। কিন্তু শুরুতে তুমি আমাদের তোমার লেখা কি কোনো কবিতা শোনাবে? আমার যে কবিতায় আমাকে পুরো বাংলা চিনেছে, সেই কবিতার নাম হচ্ছে নারী। সেই নারী কবিতা আমি আবৃত্তি করব। নারী শক্তি, নারী বিনাশ, নারী সৃষ্টির আধার, বহুশত যুগ ধরে পার হয়ে বাধার পাথার, রাজিও না রাজিও দিব্য অন্ধে, দিগ্ভ্রান্ত সমাজ হয়েছে লিপ্ত ভ্রান্ত দ্বন্দ্বে। নারী মাটি, নারী পরিপাটি, নারী জননী, নারীর বক্ষ সুধা পানে উজ্জীবিত এ গোটা ধরণী। একই সে নারী, কখনো জননী কখনো জায়া, নিদারুণ অরুণ রসমাজে শীতল ছায়া। কখনো তনয়া, পিতার স্নেহধন্যা, পিত্তি করে ঝরে পড়ে খুশির উজ্জ্বল বন্যা। কেহ কহে কবু নারী নিজ অতি ছলনাময়ী, আবার হটে সেই নারী অন্তরেতে শ্রীময়ী। কেহ কহে কবু নারী যদি হয় জিঘাংসী চপলা, তবে কোন সে নারী গার্গী মৈত্রী বিদুষী অপলা। হতে পারে কোনো নারী মরু মরিচিকা, কিংবা সে যদি হয় ধ্বংসের বিভীষিকা। তবু কি ভোলা যায় বিষ্ণু পিয়ার সে চৈতন্য ঘরণী, দময়ন্তী সীতা সাবিত্রী উজ্জ্বল করেছে ধরণী। যে ভাঙিল জীর্ণ সংস্কার, তুলিল শিক্ষারসী, সে এক অদম্য বেগম রোকিয়া মহিয়সী। রক্ষিতে স্বদেশ ভূমি ঝলসে উঠিল এক নারী, অশ্বহেস্যা হাঁকিয়া ছুটিল ঝাঁসির রানী লয়ে তরবারি। হতে পারে কোনো নারী নিশীতের উন্মুক্ত রঙ্গিনী, আবার মুক্তির লাগি প্রাণ ত্যাজিল বিপ্লবী মাতঙ্গিনী। নারীও পৃথিবীর একজন, সেও চাই স্বাধীনতা, প্রাণের বিনিময়ে ঘষিলে বারতা বিপ্লবী প্রীতিলতা। হতে পারে কোনো নারী বেশ্যাগৃহের মধুমক্ষী, আবার কোনো নারী রাইফেল হাতে আজাদ বাহিনীর রক্ষী। যে নারীগণে তুচ্ছ ভাবিয়া ঘৃণা ছুড়ে মারো সর্বদা, জানি জানি পুঁজিবারে আনি দশভুজায় বেশ্যাদার মৃদা। জনক দুহিতা সীতা কলঙ্ক মুছেতে দিল অগ্নি পরীক্ষা, যুগ যুগ রবে নারী জীবনের প্রতি ভক্তির শিক্ষা। কত নারী হয়েছে দাহ মৃত স্বামীর চিতানলে, আজিও জ্বলিছে কত নারী পরাধীনতার দাবানলে। নারী কেন রবে গৃহবন্দী, মাভৈ নারী এসো বাইরে। শোনোনি কি মন্দির মাঝে পুঁজি মোরা হর হরি, তেমনি পুজিতে যায় মাতৃস্বরূপিণী মঙ্গলা কালী ও গৌরী। সৃষ্টিবিধাতা দেবাদিদের সৃষ্টিকে বাঁচাতে হলাহল ঢেলেছিল কণ্ঠে, নীলকণ্ঠের নিদারুণ জ্বালা জোড়ালো স্তন বৃন্ত দিয়ে ওষ্ঠে। যত আর্য যত অনার্য যত উচ্চ নীচ, বাহিরে এসো যত পর্দানসীন, এসো লাঞ্ছিত বঞ্চিত, ওই দেখো দিগন্তে নারী সূর্য উজ্জীন। শুধু নর নয়, নারীও আছে, থাকবে, ছিল সৃষ্টির আদিতে। বিধাতার সাধ্য নাই নারী বিনা কোনো সৃষ্টি কার্য সাধিতে। অসুর নাসিনী দুর্গা, স্বর্গভ্রষ্টদের কুলের পরিত্রাতা, স্বর্গাদপি গড়িয়সী জন্মভূমি, নারীর মূর্ত প্রতীক যিনি দেশমাতা। স্রষ্টার সৃষ্টি মরা এ জগতে সবাই, যত আছে নরনারী, এসো হাতে হাত ধরি, একসাথে চলি নতুন সমাজ গড়ি। বাহ, ভারী সুন্দর। একটা জিনিস জিয়াউল, আমাদের বাংলা সাহিত্যে বিভিন্ন সময় তো কাব্যের প্রকরণ বদলেছে। রবীন্দ্রনাথের হাতে এক রকমের কাব্য, তার আগে আমরা বিহারীলাল বা মধুসূদনের হাতে আমরা যে ধরনের কাব্য প্রকরণ পেয়েছি, রবীন্দ্রনাথ একটু অন্য ধরনের কাব্য প্রকরণ আমাদের দেখালেন, চেনালেন।
এবং তারপরে পরবর্তীকালে বুদ্ধদেব বসু, সুভাষ মুখোপাধ্যায় এদের হাত ধরে একটা আধুনিকতার জোয়ার এলো, প্রকরণ বদলালো। প্রকরণ বদলাতে বদলাতে আজকের কবিরাও কিন্তু নানাভাবে নানা রকমের অন্য ধরনের কাব্যভঙ্গিমা আমাদের কাছে উপহার দিয়েছেন। একটা বিষয় খুব অদ্ভুত লাগলো তোমার এই কবিতা শুনতে শুনতে, আবৃত্তি শুনতে শুনতে, তোমার ভেতরে কোথাও আমি আমার এটা মনে হয়, আমি জানি না এটা সঠিক বলছি কিনা, আমি একটা কাজী নজরুল ইসলামের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব দেখতে পাচ্ছি তোমার লেখার মধ্যে। সেই যেন বিদ্রোহী কবির যে জোশ আমরা দেখতে পাই, সেটাই যেন মানে সেই তাড়না, সেই বিষয়টাই যেন আমি তোমার ভেতরে দেখতে পাচ্ছি। আমি জানি না কোনোভাবে তোমাকে তিনি প্রভাবিত করেছেন কিনা। না ম্যাডাম, একটা কথা বলি, কাজী নজরুল ইসলামকে তো আমি নিজে ফলো করি। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমি ছোটোবেলা থেকে, আমি যখন খুব ছোট না, তখন আমি স্কুল কলেজ বিভিন্ন পত্রিকায় আমি কিন্তু অংশগ্রহণ করতাম। মানে বিভিন্ন রকম পত্রিকায় আমি অংশগ্রহণ করতাম, স্কুল কলেজ বিভিন্ন রকম পত্রিকায়। ছোটোবেলায় আমার একজন গৃহশিক্ষক ছিলেন, তার নাম ছিল আলাউদ্দিন শেখ। তিনি আমার এই লেখার ব্যাপারে প্রচুর পরিমাণে আমাকে অনুপ্রেরণা যোগান দিয়েছে। আর দ্বিতীয়ত যাদের কথা আমি বলবো, তারা হচ্ছে আমার মা বাবা। অক্লান্ত পরিশ্রম করেছে, তাই আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। বাহ। আর তৃতীয়ত যে ব্যক্তিটা, আমি কিন্তু খুব অভাবী ঘরের সন্তান, একদম অভাবী ঘরের সন্তান। এমন দিন গেছে যে আমার বাবা আপনার ইনকাম করে এনেছে। আমার বাবা যখন, আমি দিনমজুর ছিল, আমার বাবা 30 টাকা ইনকাম ছিল তখন, সেই 30 টাকা দিনমজুর এনেছে, টাকা এনেছে, চাল কিনেছি, তারপর কিন্তু আমি রান্না করেছি। এই যে তবুও কষ্ট করে কিন্তু লড়াই করতে 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 কিন্তু জায়গাটা তৈরি করেছি। মানে এই যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, মানে মানে বাস্তবটা দেখতে 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 শিখেছি, মানে সর্বদা শিখেছি। মানে নিজের মধ্যে যে মানে কোনো কিছুর প্রতিবাদ করার একটা যে জায়গাটা, সেটা কিন্তু লেখার মাধ্যমে আমি কিন্তু সেটাকে তুলে ধরতে পেরেছি। বাহ। মানে বাস্তবটাকে খুব কাছ থেকে আমি দেখেছি। ঠিকই। এবং আর একটা লোকের কথা বলবো, সেটা হচ্ছে আমার এক দাদা, তার নাম হচ্ছে হাসানুজ্জামান শেখ। তার সঙ্গে আমার কোনো ব্লাডের সম্পর্ক নেই, কিন্তু আমাকে সর্বদা হেল্প করেছে। এবং উনি এমন একটা মানুষ, মানে উনি এমন একটা মানুষ, হাসানুজ্জামান শেখ তো এমন একটা সৎ লোক, মানে ভালো লোকের আমি লাইফে প্রচুর সান্নিধ্য পেয়েছি। মানে তার গলায়ও কিন্তু, তার লেখার কিন্তু ভঙ্গিমা ছিল না, কিন্তু তার প্রতিবাদের কণ্ঠা ছিল কিছু বলার। তো সর্বদা আমি চেষ্টা করেছি যে একটা ভালো কিছু, অর্থাৎ যাই পরিস্থিতির উপরে কিন্তু আমি সর্বদা কবিতা এবং আমার প্রতিবাদের সুরটা কিন্তু কবিতার মাধ্যমে কিন্তু সাধারণ জনমানবকে আনতে পেরেছি। বাহ, খুব ভালো। এবং তোমার আগামী পরিকল্পনা এবং তোমার আরও নানা রকমের কাজের ক্ষেত্র রয়েছে, ছবির জগতের সঙ্গেও তুমি যুক্ত, আমরা সেই সমস্ত কথাও শুনবো আজকে জিয়াউলের কাছে। কিন্তু খুব ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি আবারও কথা ও কবিতায়। ফিরে এলাম কথা ও কবিতার আড্ডায়। আজ আমাদের সঙ্গে রয়েছেন কবি জিয়াউল শেখ। জিয়াউল, শুধু তো কবিতা রচনা নয়, তার সঙ্গে সঙ্গে তুমি আরও অনেক কিছু করো। যেমন তুমি বাংলা ছায়াছবির সঙ্গে যুক্ত, ছায়াছবির চিত্রনাট্য রচনা, মানে যাকে আমরা স্ক্রিপ্ট লেখা বলি, তার সঙ্গে সঙ্গে তুমি গানও লেখো, তাই তো? তো সেই জার্নিটা বা সেই অভিজ্ঞতাটা একটু আমাদের সঙ্গে শেয়ার করো। কলকাতায় আমি যখন আসি, আচ্ছা, কলকাতায় আসির এই জায়গাটা তোমাকে একটুখানি থামাচ্ছি। তুমি কোথাকার ছেলে বলো, মানে তুমি কোথাকার ভূমিপুত্র? নদিয়ার কৃষ্ণনগরের। নদিয়ার কৃষ্ণনগরের ভূমিপুত্র তুমি। আচ্ছা, ওখান থেকে তুমি জীবন এবং জীবিকার কারণে আপাতত কলকাতাতেই থাকো, তাই তো? আচ্ছা, এইবার বলো তুমি। আমি অ্যাকচুয়ালি এই যে সিনেমার জগতে গান, এটা কিন্তু আমার পণ্ডিত তরুণ ভট্টাচার্যের সান্নিধ্যে এসে কিন্তু আমি এই জায়গাটা তৈরি করতে পারছি আস্তে আস্তে। রুদ্র এন্টারটেনমেন্ট যেটা আছে, ওই এন্টারটেনমেন্ট, আমি 2টো মুভির সঙ্গে আমি এখন কাজ করছি, হয়তো আগামী দিনও করব। কিন্তু আমার যেটা মনে হয় ম্যাডাম, এই যে বর্তমান দিন কিন্তু সিনেমাগুলো কেমন যেন একটা হয়ে যাচ্ছে, তার কোনো না থাকে কোনো অর্থ, না থাকে কোনো কিছু। বর্তমান দিনে সিনেমাটা এমন একটা জায়গায় চলে গেছে ম্যাডাম, সমাজ পরিবর্তনের জন্য কিছু করা দরকার। আমার মনে হয় সমাজটা এত কলুষিত হয়ে গেছে যে সমাজ পরিবর্তনের জন্য স্ক্রিপ্ট রাইটিং, সেটা যেন একটা দিক নির্দেশনা দেয় সাধারণ মানুষকে বা সমাজকে, সেরকম কিছু একটা করা দরকার। চেষ্টা করছি যে ভালো কিছু করার আগামী দিন। বাহ, বেশ। আর তুমি এই পর্বে আমাদের তোমার লেখা শোনাবে নাকি অন্য কারোর লেখা শোনাবে? কি শোনাবে বলো? আমি আমার নিজের কবিতা
শোনাও। একটা শোনাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার একটা কবিতা, সেটা হচ্ছে কবিতার নাম হচ্ছে রক্তজবা। তো রক্তজবায় প্রচুর পরিমাণে সাড়া পেয়েছি, তো সুযোগ যেহেতু দিয়েছেন অবশ্যই আমি শোনাবো কবিতাটা। রক্তধারায় স্নাত রক্তজবার বৃক্ষ জানে গোটা ধরণী, কত শত শহীদ জবা ফুটেছে তাতে কি জানি। রক্ত নদীর ধারায় যারা ধুয়ে দিল কার বেলার ময়দান, এ পৃথিবী ভুলতে পারে কি তাদের তাজা তাজা আত্মদান। মাতা মেরি কোলে এক আস্থা বলে এলো এক জ্যোতির্ময় শিশু, সূর্যের সাক্ষাতে প্রাণ ঢেলেছে সে সময়ের স্তব্ধ শহীদ যিশু। পৃথিবীর কোণে কোণে ভূধর সলিলে মরু কিংবা দ্বীপে, কত প্রাণ চলিল কে তাদের সরিছে মালা শঙ্খ প্রদীপে। আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর থেকে ফেব্রুয়ারি রক্ত ঝরেছে কত, উজাড়ি দিয়েছে অবাধ্য প্রাণ, অস্ত্রে অস্ত্রে ছিন্ন ভিন্ন ক্ষত বিক্ষত। চীন, জাপান, প্যালেস্টাইন থেকে আফ্রিকা, মুক্তি সোপানে ছিন্ন শির কাশ্মীর থেকে কন্যাকুমারিকা। ভারত মাতায় ভুলণ্ঠিত আঁচল, রক্ত বাড়ি দিয়ে লহরী নাচতে লাগলো প্রলয় তালে আসমুদ্রে হিমাচল। ভারত শাখায় প্রথম ফোটা রক্তজবা শহীদ পলাশি, বাজিয়ে দিল যুদ্ধ ডঙ্কা যোদ্ধা হয়ে সাজলো সবে করে ওসি। রক্ত নদীর উতাল জলে ভাষ্য রণতীর পালে হওয়া উদ্দাম, বজ্রনাদের দিকে দিকে জয়ের আশা ঘোষক শহীদ চট্টগ্রাম। আনতে স্বরাজ নাকি চরকা কাটার গান সবচেয়ে দাম, আত্মহত্যা আত্মত্যাগের নয়কো শহীদ বুড়িবালাম। ডায়ারের তর্জনী নির্দেশ বারুদের দল, গর্জে নিমেষে রক্তের দাগ, একে দিল এখনো যে রক্ত কবি দেখে হতবাক। বিশ্বকবি নিঃস্ব নয় তাই তুচ্ছ কবি নাইট পোকা ছিল গুরুরাগ, শুনিতে শ্রোত কত প্রাণ যে ভাসে সাক্ষী জালিয়ানওয়ালাবাগ। স্বরাজ আসিল বটে কে এখনও ধর্মনিরপেক্ষতার মৃত্যু ঘটে মন্দির গির্জা কিংবা মঠে। রক্তে মূল্য কেনা স্বরাজ আসিল চুপি চুপি রাতে। 100 কোটি পূর্বপুরুষ শহীদের দল এখনও বেঁচে আছে, কিন্তু শরীরে বেঁচে আছে যারা এখনও দেখি তারা মরিয়াছে। মাগো ভারত জননী অসুর নাসিনী, করালে বদনে জাগমা তুমি, রক্ত জবার মালা দিয়ে গলে প্রলয় নিত্যে কাঁপাও স্বদেশ ভূমি। ঝুটা আজাদি মুছে দাও, আজাদ হিন্দুটুক রক্তের আহ্বান, রক্তে রক্ত ঋণ পরিশোধ হোক, সার্থক হোক মৃত্যুঞ্জয়ী শহীদের প্রাণ। হে বীর শহীদের দল, এবারে নিশানধ্বনি পরবর্তী পয়লামের পতাকা এনো, রক্ত ঝরানো ব্যর্থ যাবে না, এবারে সত্য স্বরাজ নিশ্চিত যেন। হে কল্পনা বিলাসীর সম্মুখে দেশ গড়ার ব্যর্থ, আদর্শ রূপকথার রাম, হে স্বদেশ কিংসফোর্ট বদিতে আবার জন্ম দাও বীর ক্ষুদিরাম। শহীদের রক্তমূল্য কেনা স্বাধীনতা অর্জিত অধিকারে যারা রাখেনি সম্মান, তারা দেশদ্রোহী। শহীদের রক্ত শুধিবে না, যেন শহীদের রক্ত করে পান। বাহ, এটা তো খুব সত্যি আমাদের দেশের জন্য বলো বা আদর্শের জন্য বলো কত মানুষ প্রাণ দিয়েছেন। আমরা যথার্থ সম্মান কি সত্যি তাদের দিতে পারছি? না, কোনোভাবেই না, কোনোভাবেই না। মায়ের চোখের জল ধুলাই লুটছে। তবে ওই যে বারবার যে কথা বলি যে কবি আমাদেরকে দেখান, কবি আমাদেরকে জানান যে কিভাবে আমরা সঠিক পথে চলতে পারি, যেটা তুমি একটু আগে বলছিলে যে ছবির জগতে সেই ধরনের ছবি এখন আর তৈরি হচ্ছে না। তোমার সঙ্গে একটা ভাবনা আমি শেয়ার করে নিই। আমরা কিছুদিন আগেই অত্যন্ত বিশিষ্ট একজন অভিনেতা শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়কে হারিয়েছি। সৌমিত্রবাবু বারবার যেন তো একটা কথা বলতেন, তিনি তো একটা দীর্ঘ পথ দেখেছেন সেই সত্যজিতের সময় থেকে পরবর্তীকালে যে ছবি তিনি প্রায় 300-র উপরে 350-র উপরে ছবি তিনি অভিনয় করেছেন, এবং একটা সত্যি কথা বলতে একটা যুগ দেখেছেন। তো উনি বারবার বলতেন শেষের দিকে যে সাহিত্য নির্ভর ছবি আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন আর হচ্ছে না, যেটার অভাব তিনি ভীষণভাবেই বোধ করতেন। এবং তুমিও যেটা বলছো যে ছবির একটা দায় থাকে যে মানুষের মধ্যে মূল্যবোধ জাগানোর, তাই না? ছবির দায় থাকে, এবং আশা করব তোমার ছবির স্ক্রিপ্টগুলো সেই রকমই হবে, সাহিত্যধর্মী, এবং অবশ্যই তুমি যেটা বলছো যে একটা নতুন দিক দেখানো, মানুষের মধ্যে শুভ বুদ্ধি জাগানোর, তাই তো? অবশ্যই অবশ্যই। বেশ, আমরা এই পর্বে তোমার কাছ থেকে আরও একটি কবিতা শুনতে চাই। কি শোনাবে বলো? গুরুদেব মধ্যযুগের একজন বিখ্যাত কবি গোবিন্দ দাসের একটা কবিতা শোনাবো। আচ্ছা আচ্ছা, বৈষ্ণব পদাবলীর কবি এবং গোবিন্দ দাসের রচনা। আমার তো মনে হয় যে অন্যান্য যে সমস্ত বৈষ্ণব কবি আছেন তাদের মধ্যে থেকে একটু ভিন্ন। গোবিন্দ দাস বাৎসল্য রস মানে গৌরচন্দ্রিকার যেমন পদ লিখেছেন,
তেমনি তিনি রাধার অভিসারের কথাও লিখেছেন, মন্দির বাহির কঠিন কপাট, কিংবা ধরো কণ্টক গাড়ি কমল সম পদতল। তুমি কি শোনাবে বলো, কোন না, কোন আমি পদটি গোবিন্দ শোনাবে? দাসের একটা কবিতা পতিত হেরিয়া কাঁদে। পতিত হেরিয়া কাঁদে। কারণ গোবিন্দ দাস সেই কবিতাটা লিখেছিল, কারণ হচ্ছে শ্রী শ্রী চৈতন্যদেবের তিরোধানের পর তিনি জন্মগ্রহণ করেন। এই জন্যই কবিতার মধ্যে নিজে মানে বলছিল যে আমি ভালোবাসা থেকে বঞ্চিত, এই জন্য কবিতাটা লিখেছিল পতিত হেরিয়া কাঁদে। এটাও কবিতাটা কিন্তু আমি শোনাচ্ছি। গৌরচন্দ্রিকার পদ। হ্যাঁ, শোনাও। পতিত হেরিয়া কাঁদে স্থির নাহি বাঁধে, করুণ নয়ন চায়, উজর গৌরতনু অবনী ঘন পড়ি যায়, গৌরাঙ্গের নিছলি লইয়া মরি অরূপ মাধুরী, পীড়িতি চাতুরী তিলাদ পাশরিতে নারী, বরণ আশ্রম কিঞ্চন অকিঞ্চন কারো কোনো দোষ নাই মানে, ওছন সদয় হৃদয় রসময় গৌর ভেল পরকাশ, প্রেম ধনে ধনী করল অবনী বঞ্চিত গোবিন্দ দাস। বাহ, গোবিন্দ দাসের পদ আমরা কিন্তু কথা ও কবিতায় বৈষ্ণব পদাবলী থেকে রচনা খুব কমই শুনতে পেয়েছি। খুব ভালো লাগলো যে এই সংযোজনটা তুমি কথা ও কবিতায় করলে। আমরা খুব ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার জিয়াউলের সঙ্গে অনেক আড্ডা হবে, কথা হবে। খুব ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। কথা ও কবিতায় ফিরে এলাম। আমাদের সঙ্গে রয়েছেন কবি জিয়াউল শেখ। জিয়াউল, তুমি বলছিলে যে তুমি তো বিভিন্ন পরিস্থিতির, বর্তমান পরিস্থিতি নিয়েও তোমার বিভিন্ন রচনা রয়েছে, এবং তুমি বারবার করে বলছো যে জীবনকে আমি খুব কাছ থেকে দেখেছি, জীবনের বিভিন্ন বিষয়গুলোকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছো, এবং খুব সংগ্রামের তোমার জীবন। বর্তমানেও কিন্তু আমরা একটা বিষয় নিয়ে সংগ্রাম করে চলেছি, বলো, তাই না? তো এই রকম পরিস্থিতি নিয়ে, তোমার বর্তমান পরিস্থিতি নিয়ে তোমার কিছু লেখা আমাদের শোনাও না। আমার করোনাকে নিয়েও কবিতা আছে। আচ্ছা, যদি সুযোগ দেন অবশ্যই শোনাবো। নিশ্চয়ই নিশ্চয়ই, শুনি একটু। আবিশ্ব উদ্বিগ্ন আজ বধ করতে দুর্বার মারণ করোনা, বড় বিস্ময় বিষ দেয় মানুষে গোময় আর গোচনা, জীবনের থেকে বড় কিছু এই পৃথিবীতে নহে মূল্যবান, লক্ষ কোটি দান করে বহুজনে করেছেন তা প্রমাণ, আবরণে শুধু নাক মুখ ঢাকো, খোলো খোলো হৃদয়ের দ্বার, বুভুক্ষ মানুষের মাঝে অন্য তুলে দাও আজিয়ে দুঃসময়ে হে উদার, ভয়ে কাঁপে থর থর সৃষ্টির বিনাশ বুঝি আসন্ন, যে অস্পৃশ্যতার জন্ম দিয়েছ ভেদাসুর করোনা গোটা বিশ্ব মাঝে, জানি না কবে ব্যবধান ঘটে মহামিলনের এক সুর পুনবাজে, চারিদিকে ধ্বংসের ভ্রুকুটি দিকে দিকে জন্মেছে অবিশ্বাস, হে সুধাকর তোমার মঙ্গল করে ধ্বংস করো, বিপদ মুছে যাক বিশ্বের রুদ্ধশ্বাস, বসন্তের রং আজও কালো, কালো মানুষের দল মুনাফা নিচ্ছে লুটি, কবি সুকান্তের চোখে সুস্পষ্ট দেখি পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, বৈষম্যের দেশ আজ মহল্লাসে হাহার হবে চলে ক্ষুধারাজ, নবরূপে লিখি নব মহাভারতের কুরুক্ষেত্র মেহনতি বিশ্বের সরসজ্জাজ, ইয়াল্লাহ ইয়াহি হাম ইনা তব সৃষ্টিকে রক্ষা করো হে সৃষ্টি বিধাতা, ভব ভয় হারানম সত্যম শিবম সুন্দরম কৃপাহি কেবলম হে বিশ্বভ্রাতা। বাহ, আচ্ছা জিয়াউল, তোমার আগামী দিনের পরিকল্পনা, মানে তুমি তো এখনও বেশ ছোট, এবং নিশ্চয়ই তোমার আরও অনেক রকমের পরিকল্পনা আছে আগামী দিনে কাজ করার, সেরকম কি ধরনের পরিকল্পনা আছে আমাদের একটু যদি তুমি বলো। আমি চাই যে সব চ্যানেলগুলো আছে সেই চ্যানেলে হয়তো আমার তত্ত্বাবধানে হয়তো কোনো সিরিয়াল বা কোনো সিনেমা, যেটার টোটালটা আমার দায়িত্ব থাকবে এবং আমার হাতে থাকবে, এবং বাংলার মানুষ বুঝবে যে আমি ওই সিনেমার ভিতরে কি বলতে চেয়েছি। হ্যাঁ, আমি মানে এটাই কোনো একটা বলতে বার্তা চাইছি। দিতে চাই। আচ্ছা আচ্ছা, বার্তা দিতে চাও, কি ধরনের বার্তা দিতে চাও? মানে তুমি বারবার করে সমাজ পরিবর্তনের কথা বলছো, তোমার ইনফ্যাক্ট তোমার যে সমস্ত কবিতাগুলো আমরা শুনলাম, সেই কবিতাগুলোর মধ্যেও যে উদ্দীপনা রয়েছে, যে উদ্দামতা রয়েছে, সেখানেও কিন্তু তুমি বারবার করে সমাজ পরিবর্তনের কথা বলছো, এবং তুমি আমাদের অতীত ইতিহাসে যে সমস্ত মানুষ আমাদের আত্মবলিদানের মাধ্যমে আমাদের মানে পৃথিবীকে সুন্দর করার চেষ্টা করেছেন, তাদের উদাহরণ এনেছো বারবার করে, তোমার রচনার মধ্যে আমরা সেগুলোই পাচ্ছি। তো তুমি কি ধরনের সমাজ চাইছো? আমি সমাজ চাই এমন একটা সমাজ যেখানে কোনো মানে কি বলুন তো, মানুষ হবে সমান, কোনো রাজনীতি, কোনো ভেদাভেদ থাকবে না, ভেদাভেদের উপরে যেটা থাকবে সেটা সবার উপরে মানুষ। আমি যখন একটা রক্তদান শিবিরে যাই, তখন কিন্তু আমার রক্তটা কিন্তু আমি দিয়ে দিই। একটা হিন্দু দেয়, মুসলিম দেয়,
একটা বৌদ্ধ দেয়, খ্রিস্টান দেয়। সেই রক্তটা যখন আমাদের ব্লাড ব্যাংকে চলে যায়, যখন আমাদের রক্তের দরকার হয় তখন আমরা গিয়ে বলি না কখনো যে আমাকে হিন্দুর রক্তটা দাও, মুসলিমের রক্ত দাও। তখন আমাদের কি বলি, আমাদের ওই A+ রক্তটা দাও, B+ দাও। কিন্তু মানুষ এই জিনিসটা বোঝে না কখনো। আমি চাইবো যে সবার উপরে মানুষ, এরকম একটা বার্তা দিতে চাই। আমরা একটা কি বলুন তো, এই বাংলা, এই গোটা ভারতবর্ষ সম্প্রীতির, কিন্তু সেইটাকে আবার পুনরায় আমি ফিরিয়ে আনতে চাই। বাহ, খুব সুন্দর একটা স্বপ্নের কথা জিয়াউল আমাদের সঙ্গে ভাগ করে নিল। আমরা যে সকলে আসলে সমান, আসলে যে আমরা প্রত্যেকে হোমোসেপিয়েন্স, আমরা প্রত্যেকে যে মানুষ, সেইটা যেন আমরা প্রত্যেকে মনে রাখি। যতই ভেদাভেদ হবে ততই না আমাদের ভেতরে গ্লানি তৈরি হবে, আমরা একে অন্যের প্রতি আরও বেশি হিংস্র হয়ে উঠব, যেটা কিন্তু আমরা একেবারেই চাই না। আমরা প্রত্যেকে একটা ভালোবাসার স্বর্গরাজ্য গঠন করতে চাই, তাই না? অবশ্যই অবশ্যই। আচ্ছা জিয়াউল, তোমার সঙ্গে আড্ডা দিতে দিতে খেয়ালই করিনি কখন যায় আমাদের আড্ডার সময়টা প্রায় শেষের দিকে চলে এসেছে। তো একদম শেষ করব, শেষ পর্যায়ে তুমি আমাদের কি শোনাবে বলো। যদি অনিশ্চিত জীবন অতি ক্ষণস্থায়ী জানি, এখনও রয়েছে বাকি গন্তব্যের অনেকখানি। হয়তো ফিরিতে হবে চিরসাম্য শান্তির দেশে, যা কিছু পাওয়ার ছিল পৃথিবীতে এসে। জন্মাবার মাত্র শিশুটার যা ছিল অধিকার, কতটুকু মুক্ত হস্তের দান ভাগ্যে জুটেছিল তার। শুধু বাঁচার রসদ পর্যাপ্ত, আলো জল বাতাস, তাতেও তার অধিকার থাকতো না। আমার বিশ্বাস যদি হাতের মুঠোয় আটকে রাখতে পারতো তাও। কৃপণ পৃথিবী শুধু চায় নিজেকে তুমি নিঃশেষ করে দাও, তবুও জানে না খুশি হবে কিনা সে। পৃথিবীতে এসে পেয়েছে শুধু অবজ্ঞা, অপমান, এক রাস হতাশা। দিশেহারা হয়ে বেদনায় ক্লান্ত দেহটাকে বেড়াই বহিয়া, আমার আখি লোক চোখকে অশ্রু দিয়ে ফাঁকি আঘাত সহিয়া। অন্তর্নেত্রে অশ্রু ঝরায়, হৃদয়ের দুকুল ছাপিয়া ওঠে। নিশ্চিহ্ন করেছে বারংবার সঞ্চিত ছিল যা বক্ষতটে। ছোট ছোট স্বপ্নের চারাগুলোকে, যার যোগ্য নিরাপদ আশ্রয় জোটেনি ঝড়ে বন্যায়, কোনো ভোগ্য মেলেনি জঠরের দারুণ প্রদাহ নিবৃত্তে। শৈশবের অনাবিলতার যা দুষ্প্রাপ্য, কৈশোর চিত্তে ব্যর্থতা আঘাত এনেছে অপ্রত্যয়ের দুর্দান্ত। যৌবনের স্বপ্ন যার বার্ধক্যের স্থবিরতায় আক্রান্ত, তবু দেওয়ার মতো অনেক কিছু সে এনেছিল সম্ভার। বড় দুর্যোগ সম্ভাবনার মূলে হেনেছে দারিদ্র্যের কুঠার। বাংলার আকাশ বাতাস নদী মাঠ ঘাটে বসুধা, সব কিছুকে বেশে ভালো আছে বেঁচেছে। বক্ষে সুধা পরশ দিয়ে মেটায় ক্ষুধা যে জন্মভূমি, শুধু তারই টানে। মরুবৃক্ষ সমশিকর সঞ্চারিয়া গভীরে, প্রাণের স্পন্দন আনে জীবন বৃক্ষে। এই মুহূর্তে বরিশন ধারার প্রত্যাশা এক দুঃস্বপ্ন, তাই বিচলিত চিত্ত অনুক্ষণ ভাবে আকাশের দিকে চেয়ে। সেই রং নেই কেন আকাশেরই নীলে, সবুজ প্রান্তরের উদাস করা টান কোথায় হারিয়ে দিলে। মাঠে মাঠে নবান্নের গন্ধে মৃত স্বপ্নের দুর্গন্ধ, প্রবাহমানা নদীর কলতানে নেই যেন গভীর ছন্দ। সূর্যের কিরণ চাঁদের মুখের হাসি সুদূর নিহারিকা, সব যেন ম্লান মুখে ঝাপসালাকে সম্মুখে কুজ্ঝুটিকা। আশার সীমানাকে অস্পষ্ট করে মধ্য দিবসে সূর্য শিকায় অস্তাগমনের ক্লান্ত অযাচিত আসে। একটা স্বপ্নের কথা রয়েছে তোমার এই কবিতার মধ্যে, এবং আমরাও কথা ও কবিতার পক্ষ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা জানাই যে তোমার আগামী দিনের সমস্ত স্বপ্নগুলো সফল হোক। খুব ভালো থেকো জিয়াউল। আর আপনাদেরকেও জানাই যে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি। তেমনি আগামী দিনেও আমাদের পাশে থাকবেন, আর কথা ও কবিতা নিয়মিত দেখবেন। ভালো থাকবেন সকলে। নমস্কার।